আমি রাবেয়া। আমার ভেতরের সব কথা আজ আমি নিজেই বলবো, কারণ কাউকে বলার জায়গা আমার আর নেই। কেউ শুনতেও চায় না। তাই বুকের ভেতরে জমে থাকা এই কথাগুলো শুধু আমার নিজের কানেই প্রতিধ্বনি হয়ে বাজে। আমার স্বামী আমাকে ফেলে রেখে দ্বিতীয় সংসার করেছে। আমি ছেলেকে নিয়েই ভাঙা ঘরে টিকে আছি। কিন্তু টিকে থাকা মানেই বেঁচে থাকা নয়। প্রতিদিন মনে হয় আমি আসলে এক অন্ধকার কুয়ায় পড়ে আছি। আমার ছেলেই এখন আমার একমাত্র আশ্রয়, অথচ সেই আশ্রয়ও ধীরে ধীরে আমাকে অস্বস্তিতে ফেলছে। রেজাউলের পরিবর্তন। আগে রেজাউল আমার কাছে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকত, মাকে জড়িয়ে ধরত। কিন্তু এখন সে একেবারেই বদলে গেছে। তার চোখে এক ধরনের দৃষ্টি ফুটে ওঠে, যেটা আমাকে কাঁপিয়ে দেয়। সেই দৃষ্টিতে আর মায়ের জন্য স্নেহ থাকে না, বরং এমন এক অদ্ভুত তাপ থাকে যা আমি ব্যাখ্যা করতে পারি না। নিরীহ দৃষ্টির আতঙ্ক। আমি রান্নাঘরে কাজ করতে করতে মাঝে মাঝে টের পাই সে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। কিছু বলে না, শুধু চেয়ে থাকে। সেই দৃষ্টি আমার গা শিরশির করে তোলে। আমি গম্ভীর গলায় বলি, কি হয়েছে বাবা? সে কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ সরে যায়। অথচ তার চাওয়ায় এমন কিছু থেকে যায় যা আমি ভুলতে পারি না। রাতের ভয়। আমি যখন নিজের ঘরে একা থাকি, তখন মনে হয় পাশের ঘরে তার হাঁটা চলার শব্দ ইচ্ছে করেই বাড়িয়ে তোলে। আমার বুক ধড়ফড় করতে থাকে। মনে হয় দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি। আমি চোখ বন্ধ করে দোয়া পড়ি, যেন আল্লাহ আমাকে রক্ষা করেন। ভোর হলে মনে হয় আমি যুদ্ধ জিতে এসেছি, কিন্তু জানি এই যুদ্ধ প্রতিদিন ফিরে আসবে। আমি তার প্রতি কিছু বলতে পারি না, কারণ আমি তার মা। সমাজও আমাকে বিশ্বাস করবে না, বরং উল্টো আমাকেই সন্দেহ করবে। তাই আমি সব চুপচাপ সহ্য করি, অথচ ভেতরে ভেতরে ভেঙে পড়ি। লুকিয়ে দেখা। একদিন শাড়ি বদলাচ্ছিলাম, দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। হঠাৎ মনে হলো কেউ আছে। হুড়মুড় করে দরজা টেনে দিই। বাইরে তাকিয়ে দেখি রেজাউল দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং একরকম অদ্ভুত স্থিরতা। আমি গলা শুকিয়ে ফিস ফিস করে বলি, কি হয়েছে বাবা? সে কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ সরে যায়। অথচ তার চাওয়ায় এমন কিছু থেকে যায় যা আমি ভুলতে পারি না। একাকিত্ব ভয়। আমি একা ঘুমাই, একা খাই, একা কাঁদি। সে আছে আমার চারপাশে, তবুও তার ভেতরের ইঙ্গিতপূর্ণ আচরণ আমাকে প্রতিদিন নতুন আতঙ্কের দিকে ঠেলে দেয়। আমি ভাবি, আমি কি এই লড়াইয়ে টিকতে পারব, নাকি একদিন হেরে গিয়ে সব ভেঙে পড়ব? আমি জানি সামনে আরও অন্ধকার আছে। সেই অন্ধকার হয়তো আমার বুকের ভেতর দিয়েই ছড়িয়ে পড়বে। কিন্তু আমি রাবেয়া। আমি মায়ের ভূমিকায় থেকে দমবন্ধ কষ্ট বই নিয়েও বেঁচে আছি, কারণ বেঁচে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। অদৃশ্য ঝড়। প্রতিদিনই মনে হয় আমি আগুনের ভেতরে হাঁটছি। বাইরে থেকে সব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে যেন অদৃশ্য ঝড় বইছে। রেজাউল আমার ছেলে, অথচ তার উপস্থিতি এখন আমাকে নিরাপদ মনে করায় না। তার সাথে এক ঘরে থাকলেই বুক ধড়ফড় করতে থাকে। সে আর আগের মতো সহজ সরল নেই। তার নীরবতা এখন শব্দের থেকেও বেশি কড়া। জানালার ধারে সেই চাহনি। একদিন বিকেলে আমি জানালার পাশে বসেছিলাম। দূরে বৃষ্টির মেঘ জমছিল। হঠাৎ অনুভব করলাম পিছনে সে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম। তার চোখ দুটো সোজা আমার উপর। আমি কিছু বলার আগেই সে ফিসফিস করে বলল, তুমি একা থাকো কেন? অদ্ভুত চক্র। এসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়ি। রাতে ঘুম আসতে চায় না। চোখ বন্ধ করলেই সেই দৃষ্টি ভেসে ওঠে। আমি দোয়া পড়ি, কাঁদি, আবার চুপ করে থাকি, কারণ আমার জীবন এখন এক অদ্ভুত চক্রে বন্দী, যেখানে মায়ের মমতা আর ছেলের অস্বাভাবিক ইঙ্গিত মিশে গিয়ে আমাকে প্রতিদিন দগ্ধ করছে। আমি জানি এই লড়াই শুধু শুরু, সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ঘুম আর জাগরণের বিভেদ এখন কাল।
ঘুম আর জাগরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। সবকিছু যেন এক অদ্ভুত ছায়ায় ঢেকে যায়। আমি ঘুমোতে চাই, চোখ বন্ধ করতে চাই, কিন্তু চোখ বন্ধ করলে মনে হয় পাশের ঘরে রেজাউল হাঁটছে, দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে, আমার নিঃশ্বাস শোনার চেষ্টা করছে। আমি চাদর টেনে নিই, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারি দেওয়ালের ওপাশেই সে আছে। রান্নাঘরের অস্বস্তি। একদিন সন্ধ্যায় আমি চুপচাপ রান্না করছিলাম। হঠাৎ দেখি রান্নাঘরের দরজায় সে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? সে বলল, কিছু না, কিন্তু দৃষ্টি নামালো না। আমি মাথা নিচু করে হাঁড়িতে নেড়ে চেড়ে দিলাম। তার চোখ যেন আমার গায়ে জড়িয়েছিল। আমি ভেতরে ভেতরে থরথর করে কাঁপছিলাম। সে আবার ধীরে ধীরে সরে গেল, কিন্তু তার উপস্থিতির ছাপ রয়ে গেল চারপাশে। মনে হচ্ছিল বাতাসও ভারী হয়ে আছে। আমি ভাবি, এক ছেলের দৃষ্টি মাকে এত অস্থির কেন করে? আমি বারবার নিজেকে বুঝাই, এটা হয়তো আমার ভুল ধারণা, হয়তো আমি অতিরিক্ত ভয়ে আছি। কিন্তু তার নীরবতার চাওয়াগুলো আমার সমস্ত ব্যাখ্যা ভেঙে দেয়। খিল কাঁপার রাত। একদিন রাতে দরজার খিল আটকে শুয়েছিলাম। হঠাৎ খিল কাঁপল। আমি বিছানা ছেড়ে উঠতে পারলাম না, শুধু শরীর শক্ত করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। আমি দম আটকে পড়লাম। ভোর হলে বাইরে তাকিয়ে দেখি দরজার নিচে পায়ের ছাপ। আমি জানলাম আমি ভুল ভাবিনি, সে এসেছিল, হয়তো ফিরে গেছে। আমি আবারও কিছু বলতে পারিনি, কারণ কি শুনবে, কি বিশ্বাস করবে? আমি তার মা। আমার মুখে এসব কথা আসলে সবাই বলবে আমি নোংরাভাবে ভাবছি, অথচ আমি শুধু আতঙ্কে আছি। উঠোনে নীরব উপস্থিতি। একদিন কাপড় ধুচ্ছিলাম উঠোনে, ভেজা শাড়ি চেপে ধরছিলাম। হঠাৎ পিছনে টের পেলাম সে বাড়ি আছে। আমি ঘুরে তাকাতেই দেখি রেজাউল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কড়া গলায় বললাম, কি চাই? সে বলল, কিছু না। তবু হাসল না, চোখ নামালো না, যেন না বলা কিছু কথা ভাসছে তার ঠোঁটে। আমি দ্রুত কাপড় গুটিয়ে ভেতরে চলে এলাম। বুক ধরধর করতে লাগল। মনে হলো আমি কেবল পালাচ্ছি, কিন্তু কতদিন পালাবো? আমার তো এই ঘর ছেড়ে কোথাও যাওয়ার নেই। অস্পষ্ট কথা। আমি তার প্রতিটি আচরণে চাপা এক ধরনের অস্থিরতা দেখি। সে এখন আর সহজভাবে ডাকেও না। কথাগুলো যেন অদ্ভুতভাবে ছেঁড়া। কখনো বলে, তুমি একা থাকো না মা। কখনো বলে, আমি তো আছি। আবার চুপ হয়ে যায়। আমি ভয় পাই। এই শব্দগুলো আমার কানে বাজতে থাকে। দুঃস্বপ্ন আর বাস্তবতা। আমি এক রাতে স্বপ্ন দেখলাম ঘরের ভেতর আলো নেই, শুধু রেজাউলের চোখ জলজল করছে। আমি ছুটে পালাচ্ছি, অথচ বের হওয়ার দরজা পাচ্ছি না। ঘুম ভেঙে দেখে আমি ঘেমে ভিজে গেছি। পাশে সে, ঘুড়ি টিকটিক করছে। মনে হলো স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাক নেই। আমি আয়নায় তাকিয়ে দেখি আমার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি নিজের কাছে অপরিচিতা হয়ে যাচ্ছি। আমি চাই চিৎকার করে উঠতে, বলতে চাই ছেলেকে, থামো, আমাকে এভাবে দেখো না, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। আমি আবার স্বাভাবিক থাকার চেষ্টা করি, তার খাবার দিই, তার কাপড় ধুই, কিন্তু মনে মনে দোয়া করি যেন সে বদলায়, আবার আগের মতো হয়। তবুও দিন দিন সে যেন আমার দিকে আরও এগিয়ে আসে। অন্ধকারের মাঝে একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। আমি ভয়ে কাঁপছিলাম। দরজার বাইরে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আমি খাটের কোণায় বসে দোয়া